হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি রিলিজ পাওয়া ইমরান হাশমির অভিনীত তাস্কারি দ্য স্মাগলার্স ওয়েব সিরিজটি। এর আইএমডিবি রেটিং 7.4/10। বন্ধুরা, আপনার একটি লাইক আমার এই ভিডিও তৈরি করার কষ্টকে সার্থক করতে পারে, তাই প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের গভীরে। শুরুতেই আমরা সোয়াতি নামের এক মেয়েকে দেখি, যে দুইজন কালো পোশাক পরা লোকের পেছনে দৌড়াচ্ছে। ওই দুই লোক সোয়াতির সঙ্গে ঠিক কি করেছে তা স্পষ্ট নয়, কিন্তু সোয়াতি তাদের শেষ করে দিতে চায়। তবে তারা দুজন এতটাই দূরে পালিয়ে যায় যে সোয়াতি তাদের ধরতে পারে না। কিছুক্ষণ পর সেখানে অর্জুন নামের এক ব্যক্তি আসে। সে সোয়াতিকে একটি পানির বোতল দেয় এবং বলে, তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছ, একটু বিশ্রাম নেওয়া উচিত। এরপর অর্জুন সোয়াতিকে নিজের সঙ্গে নিয়ে যায়। তখন অর্জুন স্মাগলিং সম্পর্কে জানায় এবং বোঝায় যে সোয়াতিও এই চক্রেরই অংশ। সোয়াতি ঠিক কী জিনিসের পাচার করেছে তা আমরা কিছুক্ষণ পরই জানতে পারব। এরপর গল্পটি কয়েক ঘন্টা পেছনে ফিরে যায়। সেখানে আমাদের দেখানো হয় মুম্বাইয়ের ছাত্রপাতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদেরকে জানানো হয় যে এই এয়ারপোর্ট দিয়ে বিপুল পরিমাণে স্মাগলিং হয়। এর মধ্যে সবচেয়ে বেশি হয় সোনার পাচার। এছাড়াও দামি ঘড়ি এবং নানা এক্সপেন্সিভ আইটেম, যাদের মূল্য কোটি কোটি টাকা। এসব পাচারকারীদের ধরার দায়িত্ব থাকে কাস্টমস অফিসারদের ওপর। এরপরই আমাদের দেখানো হয় সেই সব লোকদের যারা বিদেশ থেকে দামি জিনিস, সোনা এবং হিরোইন পাচার করার পরিকল্পনা করেছিল। এদের মধ্যেই সোয়াতি ছিল, যে নিজের পেটে হিরোইন লুকিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। এদিকে আমরা হেমা খাঙ্গানিকে দেখি, যে এখানে অত্যন্ত দামি কিছু ঘড়ি কিনে, যেগুলোর দাম প্রায় কোটি টাকার কাছাকাছি। সোয়াতি নিজের পেটে 500 গ্রাম হিরোইন লুকিয়ে রেখেছিল, যার দাম প্রায় 52 লক্ষ টাকা। অন্যদিকে ভারুণ কাটারিয়া নিজের ল্যাপটপে সোনার পাত লাগিয়ে দেয় যাতে সে ধরা না পড়ে। এটাই ছিল তার বুদ্ধি। হেমা খাঙ্গানি 3টি দামি ঘড়ি কিনেছিল, যেগুলোর মূল্য ছিল কোটি টাকায়। ঘড়িগুলো কেনার পর সে সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই সেই দোকানের মালিক পওয়ার নামের এক কাস্টমস অফিসারকে জানিয়ে দেয় যে হেমা খাঙ্গানি সম্প্রতি 3টি দামি ঘড়ি কিনেছে, যেগুলোর দাম কোটি টাকার কাছাকাছি। পওয়ার, যিনি তাকে এই তথ্য দিয়েছিল, তাকে 2% শেয়ার দেওয়ার কথা ছিল। এরপর হেমা খাঙ্গানি ওই দামি ঘড়িগুলো নিয়ে ফ্লাইটে ওঠে। সেখানে তার সাথে দেখা হয় একটি ছোট মেয়ের সঙ্গে। সেই মেয়েটি হেমাকে বলে যে সে জানালার পাশে বসতে চায়। হেমা তাকে উইন্ডো সিট দিয়ে দেয়। এরপর আমাদের দেখানো হয় হোম মিনিস্টারকে, যিনি কাস্টমস অফিসারদের সিনিয়র অফিসারকে ডেকে পাঠান। তিনি জানান মুম্বাই এয়ারপোর্টে অত্যধিক স্মাগলিং হচ্ছে এবং জানা গেছে যে বছরে হাজার হাজার কোটি টাকার পাচার হয়। তাই মন্ত্রী চান এয়ারপোর্টে এমন কিছু সৎ অফিসার নিয়োগ করা হোক যারা এই স্মাগলিং কমাতে পারবে। এরপর গল্পটি বর্তমান সময়ে ফিরে আসে। আমরা দেখি প্রকাশ নামের এক কাস্টমস অফিসারকে, যার আজই মুম্বাই এয়ারপোর্টে যোগ দেওয়ার কথা। আসলে তার জয়নিং ছিল পরের দিন, কিন্তু প্রকাশ আগেই সেখানে পৌঁছে যায়। এদিকে সোয়াতিও মুম্বাই এয়ারপোর্টে আসে এবং তার পেটের সমস্যা শুরু হয়। তবে ভালো খবর হলো, সে কাস্টমস অফিসারদের হাতে ধরা পড়ে না এবং সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই এক কালো পোশাক পরা লোক এই খবর কোনো একজনকে জানিয়ে দেয়। এরপর আমরা শালিনী নামের এক মেয়েকে দেখি, যে অনেক দামি ব্যাগ নিয়ে এসেছে, কিন্তু কাস্টমস অফিসারদের সঙ্গে তার সেটিংস থাকার কারণে সে ধরা পড়ে না এবং সহজেই বেরিয়ে যায়। অন্যদিকে পওয়ার হেমা খাঙ্গানির বিষয়ে পাওয়া টিপের কারণে ভাবতে থাকে এবার তার হাতে বড় শিকার আসতে চলেছে। সে হেমাকে ধরে তার লাগেজ চেক করে। যে ছোট্ট মেয়েটি উইন্ডো সিটে বসেছিল, তার পুরো পরিবারও তখন সেখান থেকে চলে যায়। পওয়ার হেমার সব ঘড়ি পরীক্ষা করে দেখে, কিন্তু পরে বুঝতে পারে যে সেগুলো আসল নয়। তাদের দাম খুবই কম এবং সেগুলো বহন করা পুরোপুরি বৈধ। এতে পওয়ার ভীষণ হতাশ হয়ে পড়ে, কারণ তার পাওয়া টিপসটি সম্পূর্ণ ভুল ছিল। এরপরই আমরা জানতে পারি হেমা আসলে এখানে এক বিশাল চাল চালিয়েছিল। যে ছোট্ট মেয়েটি উইন্ডো সিটে বসেছিল, তার পরিবারও হেমা খাঙ্গানির সঙ্গে যুক্ত ছিল। হেমা সেই শিশুটির খেলনার ভেতরেই অসংখ্য হিরে লুকিয়ে রেখেছিল। ঘড়ির কথা সামনে রেখে সে বিপুল পরিমাণ হীরা স্মাগলিং করেছিল, যার মোট মূল্য ছিল প্রায় 31 কোটি টাকা।
এরপর আমরা আবার সোয়াতিকে দেখি, যার অবস্থা তখন খুবই খারাপ। সে একটি ট্যাক্সিতে কোথাও যাচ্ছিল, হঠাৎ ট্যাক্সিটি মাঝপথে থেমে যায় এবং সে কালো পোশাক পরা লোক সোয়াতিকে অপহরণ করে। সে রমেশ ভাইকে ফোন করে জানায় যে আপনার কুরিয়ার এখন আমাদের হাতে আছে, এটাই ভালো হবে যদি আপনি টাকা পাঠিয়ে দেন আর কুরিয়ারটি নিরাপদে নিয়ে যান। এরপর সোয়াতিকে উদ্ধার করার দায়িত্ব পড়ে রাঘুর উপর। রাঘু অত্যন্ত শক্তিশালী এবং একই সঙ্গে খুবই বুদ্ধিমান একজন মানুষ, এই কারণে রাঘুকে এই কাজটি দেওয়া হয়। এরপর আমরা দেখি প্রকাশ এক উচ্চ পদস্থ অফিসারের সঙ্গে দেখা করে এবং তাকে জানায় যে সে একটি তালিকা তৈরি করেছে। প্রকাশ চায় মুম্বাই এয়ারপোর্টে অনেক কাস্টমস অফিসারদের বদলি হোক এবং সেখানে সৎ এবং দক্ষ অফিসাররা আসুক। কিন্তু ওই উচ্চপদস্থ অফিসারের মনে হয় প্রকাশ আসলে তার টিমের উপর সন্দেহ করছে। তার মতে এখানে যেসব অফিসার কাজ করছে তারা সবাই ভালো, তবে প্রকাশের ধারণা আলাদা। সে শুধু টিমে কিছু পরিবর্তন চায়, কিন্তু উচ্চপদস্থ অফিসার তা মানতে রাজি হন না। ঠিক তখনই এয়ারপোর্টে প্রকাশের চোখ পড়ে বারুণ কাটারিয়ার ওপর, যে তার ল্যাপটপের ভেতরে সোনার প্লেট লুকিয়ে নিয়ে যাচ্ছিল। ল্যাপটপ চেক করার সময় ভেতর থেকে প্রচুর সোনার প্লেট বেরিয়ে আসে, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। এই দৃশ্য দেখে উচ্চপদস্থ অফিসারও বুঝতে পারেন যে কোথাও না কোথাও প্রকাশ ঠিকই বলেছিল। তবে তবুও এখানকার কাস্টমস অফিসারদের বদলি করা সম্ভব নয়, বরং উচ্চপদস্থ অফিসার মনে মনে প্রকাশকে শিক্ষা দেওয়ার একটি পরিকল্পনা করে ফেলেন। এদিকে জানা যায় খুব শিগগিরই এয়ারপোর্টে সিদ্ধার্থ গুপ্তার আগমন ঘটবে। উচ্চপদস্থ অফিসারটি প্রকাশকে বলেন ওই ভিআইপি ব্যক্তিকে অত্যন্ত ভিআইপি ট্রিটমেন্ট দিতে হবে। প্রকাশ যখন সিদ্ধার্থ গুপ্তা সম্পর্কে খোঁজ নেয় তখন সে জানতে পারে যে সিদ্ধার্থ গুপ্তা একজন মন্ত্রীর জামাই, সেই কারণেই তাকে বিশেষ ভিআইপি সুবিধা দেওয়া হচ্ছে। তবে প্রকাশও নিজের মনে একটি পরিকল্পনা তৈরি করে ফেলে কিভাবে শেষ পর্যন্ত সবকিছু ঠিক করা যায়। অন্যদিকে আমরা সিদ্ধার্থ গুপ্তাকে দেখি, যে ভীষণ অহংকারী প্রকৃতির মানুষ। সে কাউকেই গুরুত্ব দেয় না এবং মানুষকে তুচ্ছ জীবের মতো মনে করে। যখন সিদ্ধার্থ গুপ্তা এয়ারপোর্টে পৌঁছায় তখন সে দেখে সেখানে তার জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। সঙ্গে সঙ্গে সে তার ম্যানেজারকে ফোন করে। ম্যানেজার এরপর উচ্চপদস্থ অফিসারকে ফোন করে আর উচ্চপদস্থ অফিসার প্রকাশকে কল করেন, কিন্তু প্রকাশ ইচ্ছাকৃতভাবেই সে ফোন ধরে না, কারণ তার মাথায় তখন অন্য কিছু চলছিল। প্রকাশ সিসিটিভি ক্যামেরায় সিদ্ধার্থ গুপ্তাকে লক্ষ্য করছিল। সে দেখে সিদ্ধার্থের হাতে একটি দামি ঘড়ি রয়েছে। তখনই প্রকাশ একটি পরিকল্পনা বানায়। সে সঙ্গে সঙ্গে এক নিরাপত্তা রক্ষীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে এই মুহূর্তে এখানে কার মাথা সবচেয়ে বেশি গরম। তখন সেই লোক পাওয়ারের নাম বলে এবং জানায় যে সম্প্রতি এক মহিলার কারণে পাওয়ার ভীষণ বিরক্ত হয়ে আছে। ফলস্বরূপ সিদ্ধার্থ গুপ্তার বিষয়টি পাওয়ারের হাতেই পড়ে। পাওয়ার সিদ্ধার্থ গুপ্তার কাছে গিয়ে বলে যে আমার সন্দেহ হচ্ছে তুমি এই ঘড়িটি ট্যাক্স না দিয়ে নিয়ে যাচ্ছ। সিদ্ধার্থ গুপ্তা তখন বলে আমি কে সেটা কি তুমি জানো? এক ফোন করেই আমি তোমাদের সবার ট্রান্সফার করিয়ে দিতে পারি। এই কথা শুনে পাওয়ার শান্তভাবে বলে কে কাকে ট্রান্সফার করবে সেটা পরে দেখা যাবে, আগে তুমি রুমে চলো। এরপর পাওয়ার তাকে একটি রুমে নিয়ে গিয়ে জোরে একটি চড় মারে। সঙ্গে সঙ্গে সিদ্ধার্থ গুপ্তা ফোন করে দেয়। এরপর সেই উচ্চপদস্থ অফিসার পাওয়ার সহ সব কাস্টমস অফিসারকে নিজের কাছে ডেকে পাঠান। সেখানে তিনি পাওয়ারকে বলেন সে জানে না সিদ্ধার্থ গুপ্তা আসলে কে, সে একজন মন্ত্রীর জামাই, আর এখন এর ফল হিসেবে প্রায় ২০ জন কাস্টমস অফিসারের ট্রান্সফার হতে চলেছে। এরপর তিনি প্রকাশকেও ডেকে পাঠান এবং প্রশ্ন করেন তার উপস্থিতিতে এসব কিভাবে ঘটল। তখন প্রকাশ বলে সে আজ এখানে এমনি এমনিই রয়েছে, তার জয়নিং তো আসলে আগামীকাল, তাছাড়া তার পরিচিত লোকজনও খুব বেশি নয়, সেই কারণে সে কারো ফোন ধরতেও পারেনি। এরপর প্রকাশ আরও বলে যেহেতু এখন সবার ট্রান্সফার হয়ে গেছে তাই সে চায় এই ট্রান্সফারগুলোর মধ্যে কিছু বাতিল করা হোক এবং সে নিজেই বেছে নেবে এই এয়ারপোর্টে কোন কোন কাস্টমস অফিসার কাজ করবে। অন্যদিকে আমরা সোয়াতিকে দেখি, যাকে ওই কালো পোশাক পরা লোকেরা অপহরণ করে রেখেছিল। সোয়াতির অবস্থা তখন খুবই খারাপ। ঠিক সেই সময় সেখানে রাঘুর আগমন ঘটে। আসতেই সে গুলিবর্ষণ শুরু করে দেয়। এরপর সোয়াতিও তাদের পেছনে ছুটে পড়ে, যেন সে তাদের প্রাণে মেরে ফেলতে চায়। এই দৃশ্যটাই আমরা সিরিজের শুরুতে দেখেছিলাম। এখানে পানির বোতল নিয়ে অর্জুনের আগমন ঘটে। এবার সোয়াতি রয়েছে অর্জুনের কবজায়। সোয়াতির বিনিময়ে অর্জুন রমেশ ভাইয়ের কাছে ৫০ লক্ষ টাকা দাবি করে। রাঘু সে ৫০ লক্ষ টাকা নিয়ে হাজিরও হয়।
ঠিক তখনই অর্জুন যখন টাকা পায় তখন কাস্টমস অফিস থেকে একটি ফোন আসে। সেখানে জানানো হয় আগে যে অর্জুন সাসপেন্ডেড ছিল তার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে এবং সে আবার কাস্টমস অফিসারের চাকরিতে ফিরতে চলেছে। তবে কেন তাকে সাসপেন্ড করা হয়েছিল তা এই মুহূর্তে জানানো হয় না, পরে অবশ্যই সেটা প্রকাশ পাবে। এরপর আমরা মিতালি কামাতকে দেখি এবং জানানো হয় যে সেও আসলে সাসপেন্ডেড ছিল এবং সেও একজন কাস্টমস অফিসার। বর্তমানে সে সবজি কিনতে এসেছে। সে টমেটো, পেঁয়াজ আর আলু মিলিয়ে মোট 4 কেজি সবজি নেয়। সবজিওয়ালা 4 কেজি সবজি ওজন করে দেয়, কিন্তু কোথাও গিয়ে মিতালির সন্দেহ হয়। সে বলে যে 4 কেজি সবজি ওজন করা হয়েছে তা আসলে 4 কেজি নয়, বরং মাত্র 3.5 কেজি। তখন মিতালি সবজিওয়ালাকে বলে, হয় তুই নিজেই স্বীকার করবি যে তুই কি করেছিস, না হলে আমি এখনই পুলিশ ডাকবো। তখন সবজিওয়ালা জানায় সামান্য লাভের লোভে তাকে দাড়িপাল্লায় একটু কারচুপি করতে হয়েছে। এরপর আমাদের মিতালি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। মিতালির একটি মেয়ে আছে এবং সে ডিভোর্সড। একই সঙ্গে এটাও বলা হয় যে মিতালির মাথা অত্যন্ত ধারালো। সে একজন কাস্টমস অফিসার ছিল এবং এয়ারপোর্টে আসা সব দামি জিনিসপত্র সম্পর্কে তার অসাধারণ জ্ঞান রয়েছে। কোন জিনিস কোথায় বিক্রি হয়, কোন ব্ল্যাক মার্কেটে কত দামে বিক্রি হয়, এসব বিষয়ে মিতালি খুব ভালোভাবেই জানে। ঠিক তখনই মিতালির কাছে একটি ফোন আসে এবং তাকেও জানানো হয় যে তার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। এরপর আমরা রবীন্দ্র গুর্জা নামের এক ব্যক্তিকে দেখি। সেও একসময় কাস্টমস অফিসার ছিল এবং এখন তার সাসপেনশনও রিভোক করা হয়েছে। যখন সে এয়ারপোর্টে আসে তখন সে একজন নতুন কাস্টমস অফিসারের সঙ্গে দেখা করে যে বুঝতেই পারছিল না কাকে চেক করা উচিত। তখন গুর্জা তাকে বোঝায় যে এখানে অনেক মানুষ আছে যারা শুধু শো অফ করে। এরপর সে একজন লোকের দিকে ইঙ্গিত করে যে ভীষণ ঘাবড়ে গিয়েছিল। গুর্জা যখন তার কাছে যায় তখন দেখা যায় লোকটির পকেট থেকে 2টি ছোট ছোট বানর বেরিয়ে আসে, যেগুলো এখানে আনা পুরোপুরি বেআইনি। এই বানরগুলোর দাম অনেক বেশি এবং এগুলো মূলত শিশুদের খেলার জন্য রাখা হয়। এই ঘটনা থেকেই বোঝা যায় গুর্জারের বুদ্ধি কতটা তীক্ষ্ণ। এরপর গুর্জারের পরিবারের বিষয়ে জানানো হয়। তার পুরো পরিবারই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে, কিন্তু এটা কোনো সাধারণ পরিবার নয়, সবাই ঘুষখোর। এই কারণে গুর্জারের নিজের পরিবারকেই খুব খারাপ লাগে। গুর্জার কখনোই ঘুষ নেয়নি এবং সারা জীবন সৎভাবেই চলেছে। এরপর আমরা দেখি এয়ারপোর্টের একটি ক্যাফেতে গুর্জারের পরিচয় হয় মীনাক্ষী নামের এক মেয়ের সঙ্গে। প্রথম দেখাতেই গুর্জারের তাকে ভালো লেগে যায় এবং খুব দ্রুতই সে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তবে গুর্জারের একটা খারাপ অভ্যাস ছিল, সে একটু কৃপণ। যদিও সে মীনাক্ষীকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে কোনো যৌতুক নেবে না। এতে মীনাক্ষীর পরিবারও খুশি হয়ে যায় এবং তারা ঠিক করে কোর্ট ম্যারেজ করবে। গুর্জার এরপর অর্জুন ওর মিতালির সঙ্গে কোর্টে পৌঁছে মীনাক্ষীকে বারবার ফোন করতে থাকে, কিন্তু মীনাক্ষী তার ফোন ধরছিল না। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। এরপর মীনাক্ষীর একটি মেসেজ আসে, আই এম সরি। এই মেসেজ দেখে গুর্জার বুঝে যায় যে মীনাক্ষী আসলে তাকে বিয়ে করতে চায় না। আসলে মীনাক্ষী গুর্জারকে বুঝতে দেরি করে ফেলেছিল। পরে সে জানতে পারে যে গুর্জার ভীষণই কৃপণ। এরপর এই 3 জনেরই সাসপেনশন তুলে নেওয়া হয়। তারপর প্রকাশ তাদের 3 জনকে নিজের ক্যাবিনে ডেকে পাঠায় এবং বলে সে জানে তারা সবাই অত্যন্ত অভিজ্ঞ কাস্টমস অফিসার এবং এখন সে চায় তারা সবাই ঠিকমতো নিজেদের কাজ করুক। এরপর প্রকাশ তাদের একটি বড় সিন্ডিকেটের কথা জানায়, যার নাম চৌধুরী সিন্ডিকেট। সে বলে এই সিন্ডিকেটে 2 জন ভাই ছিল, ছোট চৌধুরী এবং বড় চৌধুরী। 2 জনের মধ্যে ছিল বড় পার্থক্য। একজন পড়াশোনায় ভালো ছিল আর অন্যজন মারামারিতে। বড় চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। এরপর সেই ইঞ্জিনিয়ারও হয় এবং ভালো চাকরিও পেয়ে যায়। এতে সে খুব খুশি হয়ে সঙ্গে সঙ্গে তার ভাই ছোট চৌধুরীকে ফোন করে এই সুখবর দেয়। অন্যদিকে ছোট চৌধুরী তখন ভুল পথে অলরেডি পা বাড়িয়ে ফেলেছিল। অনেক গ্যাং তাকে নিজেদের দলে নিতে চেয়েছিল, কিন্তু সে এসব করতে রাজি হয়নি। এতে গ্যাংগুলোর লোকেরা রেগে গিয়ে ছোট চৌধুরীকে মেরে ফেলে। যখন বড় চৌধুরী জানতে পারে যে কোনো এক গ্যাং তার ভাইকে হত্যা করেছে, তখন সে একে একে সবাইকে মেরে প্রতিশোধ নেয়। সব গ্যাং মেম্বারদের শেষ করার পর বড় চৌধুরী তার চাকরি ছেড়ে দেয় এবং অবৈধ কাজে জড়িয়ে পড়ে। যেহেতু সে একজন ইঞ্জিনিয়ার ছিল, তাই তার বুদ্ধিও ছিল তীক্ষ্ণ। সে বিদেশ থেকে মেমোরি কার্ড ভারতে আনার কাজ শুরু করে। এই কাজটি খুবই সহজ ছিল এবং অল্প জায়গায় অনেক মেমোরি কার্ড রাখা যেত। ধীরে ধীরে সে দামি জিনিসপত্রের স্মাগলিংও করতে শুরু করে দেয়। এইভাবেই চৌধুরী একটি বড় সিন্ডিকেট তৈরি করে, যার নাম রাখা হয় চৌধুরী সিন্ডিকেট। এই সিন্ডিকেটে সুরেশ, আন্না ভাই এবং রাহুল ছিল।
ভারতের রমেশ ভাই ওইসব দামি জিনিস ও স্বর্ণ বিক্রি করত এবং ডেলিভারির দায়িত্ব তারই ছিল। এরপর মিতালি একটি প্রশ্ন তোলে। সে প্রকাশকে বলে, যে কাজ আমাদেরকে দেওয়া হয়েছে তা আমরা অবশ্যই করব, কিন্তু কি নিশ্চয়তা আছে যে আপনার ট্রান্সফার হবে না? তখন প্রকাশ জানায়, যতদিন না ইলেকশনের ফলাফল বের হচ্ছে ততদিন সে এখানেই থাকবে। এরপর তিনজন সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখনই গুর্জারের চোখ পড়ে মীনাক্ষীর ওপর, যে ক্যাফেতেই ছিল। গুর্জার তার কাছে গিয়ে বলে, সেদিন সে কোর্টে আসেনি ঠিকই, কিন্তু তার কাছ থেকে গুর্জারের 450 টাকা পাওনা আছে, কারণ সেদিন সে ফুলের মালা আর মিষ্টি নিয়ে গিয়েছিল, যার মোট দাম হয়েছিল 450 টাকা। তাই এখানে মীনাক্ষী 450 টাকার বদলে গুর্জারকে 500 টাকাই দেয়। গুর্জার তাকে 50 টাকা ফেরত দিতে চাইলেও তার কাছে খুচরা ছিল না। তখন সে অর্জুন মিনার কাছে খুচরো চাইতে যায়, কিন্তু পরে সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে, 500 টাকার নোটটাই রেখে দেয় এবং মীনাক্ষীকে বলে যে সেদিন অর্জুন মিনার 50 টাকার তেল পুড়েছিল, তাই ওই 50 টাকা তারই হয়ে গেছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা মিলানে চৌধুরী সিন্ডিকেটের এক লোককে বড় চৌধুরীর সঙ্গে দেখা করতে দেখি। সে বড় চৌধুরীকে জানায় যে মুম্বাইয়ে অনেক কাস্টমস অফিসারের ট্রান্সফার হয়ে গেছে, এর পেছনের কারণ কি এবং এখন সামনে স্মাগলিং চালানো যাবে কিনা সবকিছু খোঁজ নিয়ে জানতে বলে। বড় চৌধুরী জানায়, এসব নর্মাল ব্যাপার, কয়েকদিনের মধ্যেই সব কাস্টমস অফিসারকে কিনে নেওয়া হবে। বড় চৌধুরী মিলানেই থাকে। সে এক বিদেশিনীকে বিয়ে করেছিল, কিন্তু এখন তার নাম বিনিতা এবং তাদের একটি ছোট সন্তানও রয়েছে। এরপর আমরা মিতালিকে দেখি। সে যখন এয়ারপোর্টে ডিউটিতে ছিল তখন একটি মেয়ে দুটি এক্সপেন্সিভ জিনিস নিয়ে আসে, যেগুলো দেখতে খেলনার মতো লাগছিল, কিন্তু মিতালির সঙ্গে সঙ্গে সেগুলো চিনে ফেলে। সে ওই মেয়েটিকে জানায় যে এই জিনিসগুলোর ট্যাক্স দিতে হবে, কারণ দুটির মোট দাম প্রায় 50 লক্ষ টাকা। এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে মিতালির জ্ঞান কতটা গভীর। অন্যদিকে আমরা গুর্জারকে দেখি যে অর্জুন মিনাকে নিজের কাছে ডেকে পাঠায় এবং তাকে একটি মেয়ের কথা জানায়। সে বলে, সম্প্রতি সে প্রিয়া নামের এক মেয়ের ট্রাভেল হিস্ট্রি দেখেছে এবং তার ট্রাভেল প্যাটার্ন দেখে মনে হচ্ছে এই মেয়েটি নিশ্চয়ই কিছু না কিছু স্মাগলিং করে। গুর্জারের ধারণা একদম সঠিক ছিল, কারণ প্রিয়া 6 মাসে প্রায় 20 থেকে 30 বার ট্রাভেল করেছে। এই কারণেই গুর্জারের তার উপর সন্দেহ হয়। প্রিয়া সাধারণত ইন্টারন্যাশনাল ফ্লাইট নেয় এবং সেই ফ্লাইটের টয়লেটে সে স্বর্ণ লুকিয়ে রাখে। পরে যখন সেই ফ্লাইটটি ডোমেস্টিক হয়ে যায়, অর্থাৎ ভারতের ভেতরের ফ্লাইটে রূপান্তরিত হয়, তখন অন্য কেউ এসে সেখান থেকে স্বর্ণগুলো নিয়ে নেয়। এখন যখন প্রিয়া মুম্বাই এয়ারপোর্টে আসে তখন অর্জুন তার সঙ্গে দেখা করে এবং বলে যে আমাদের এক অফিসার তোমার ট্রাভেল হিস্ট্রি দেখে প্যাটার্ন বুঝে ফেলেছে, এখানে খুব ঝুঁকি আছে, তাই প্রিয়াকে চুপচাপ এখান থেকে চলে যেতে বলে এবং জানায় যে সে সন্ধ্যায় তার সঙ্গে দেখা করবে। এতে বোঝা যায় অর্জুন প্রিয়াকে খুব ভালোভাবেই চেনে। এরপর আমাদের 9 মাস আগের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে জানা যায় প্রিয়া আগে একজন এয়ার হোস্টেস ছিল এবং সে তারই ফ্ল্যাটের ক্যাপ্টেনের সঙ্গে প্রেম করত। দুজন একে অপরকে ভালোবাসত। সেই ক্যাপ্টেনই প্রিয়াকে স্বর্ণের স্মাগলিং করার কাজে লাগায়। প্রিয়া নিজের শরীরে স্বর্ণ লুকিয়ে সহজেই পার হয়ে যেত, কিন্তু একদিন অর্জুন তাকে সন্দেহ করে ফেলে এবং তাকে নিজের রুমে নিয়ে আসে। সেখানে প্রিয়া সব স্বর্ণ বের করে অর্জুনের সামনে রাখে। তখন অর্জুনের সন্দেহ একদম সত্য প্রমাণিত হয়। এরপর প্রিয়া অর্জুনকে ক্যাপ্টেনের কথা জানায় এবং বলে যে সে তাকে ভালোবাসে এবং খুব শিগগিরই তাদের এঙ্গেজমেন্ট হওয়ার কথা। কিন্তু তখনই অর্জুন ক্যাপ্টেনের আসল সত্য প্রিয়ার সামনে প্রকাশ করে দেয়। সে জানায় ক্যাপ্টেন আসলে আগে থেকেই ম্যারিড এবং তার 2টো সন্তানও রয়েছে। এই কথা শুনে প্রিয়া কান্নায় ভেঙে পড়ে। অর্জুন তাকে আরও জানায় যে প্রিয়া একা নয়, ক্যাপ্টেন এভাবে আরও অনেক এয়ার হোস্টেসকে ফাঁদে ফেলেছে এবং এই ধরনের কাজ করিয়েছে। এরপর সে প্রিয়াকে 2টি রাস্তার কথা বলে, একটা জেল আর একটা তাদের সঙ্গে কাজ করা। তখন প্রিয়া দ্বিতীয় অপশনটাই বেছে নেয় এবং অর্জুনের সঙ্গে কাজ শুরু করে। সে ক্যাপ্টেনকে মেসেজ পাঠায় যে সবকিছু ঠিক আছে। পরে যখন তারা বিদেশে ছিল তখন ক্যাপ্টেন আবার প্রিয়ার কাছে আসে এবং তার হাতে স্বর্ণ দেয়, যা প্রিয়ার মুম্বাইতে নিয়ে যাওয়ার কথা। তখন প্রিয়া ক্যাপ্টেনের সামনে খুব ভালো অভিনয় করে। ক্যাপ্টেন চলে যাওয়ার পর প্রিয়া তাকে ফাঁসানোর পুরো পরিকল্পনা তৈরি করে ফেলে। ক্যাপ্টেন যখন মুম্বাই পৌঁছায় তখন তার ব্যাগে প্রচুর স্বর্ণ পাওয়া যায়। এটা দেখে ক্যাপ্টেন হতভম্ব হয়ে যায়। সে বলে এই স্বর্ণ তার হতেই পারে না, নিশ্চয়ই কেউ তাকে ফাঁসিয়েছে। তখনই ক্যাপ্টেন বুঝতে পারে তাকে ফাঁসানোর পেছনে আসলে প্রিয়াই রয়েছে। এইভাবে প্রিয়া পুরোপুরি অর্জুনের সঙ্গে কাজ করতে শুরু করে। সে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতেও রাজি হয়ে যায়।
অর্জুন তাকে জানায় যে সামনে যে কাজটা দেওয়া হবে সেটা কিন্তু খুবই রিস্কি, কিন্তু প্রিয়া বলে যতক্ষণ তুমি আমার পাশে আছো ততক্ষণ আমার কোনো ভয় নেই, আমি জানি তুমি সবকিছু সামলে নেবে। এরপর অর্জুন প্রিয়াকে চৌধুরী সিন্ডিকেটের সব সদস্যদের সম্পর্কে জানায় এবং বলে যে তার মূল টার্গেট হবে রাহুল। যদি তুমি রাহুলকে নিজের দলে নিতে পারো তাহলে পুরো চৌধুরী সিন্ডিকেটটাকেই এক্সপোজ করা যাবে। এরপর থেকে যখনই রাহুল ফ্লাইটে যেত, প্রিয়া এয়ার হোস্টেস সেজে তার কাছে যেত এবং তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত। এভাবে বহুবার দেখা হওয়ার পর তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয় এবং পরে তারা বাইরে গিয়েও দেখা করতে শুরু করে, যার কারণে তারা দুজন ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে শুরু করে। যদিও প্রিয়ার উদ্দেশ্য ছিল একেবারেই আলাদা, রাহুলকে ফাঁসানো, কারণ সবকিছুই ছিল একটি পরিকল্পনার অংশ। একদিন প্রিয়া খুব বেশি মদ্যপান করার পর রাহুলের সঙ্গে স্মাগলিং নিয়ে কথা বলতে শুরু করে। সে বলে সাধারণ মানুষ ভাবে এয়ার হোস্টেসদের তেমন কিছু করা সম্ভব নয়, কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি স্বর্ণ পাচার করে এয়ার হোস্টেসরাই, কারণ তাদের চেকিং খুবই কম হয়। প্রিয়ার স্মাগলিং সংক্রান্ত জ্ঞান দেখে রাহুল অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এই মেয়েটার কাছে এত ইনফরমেশন এলো কোথা থেকে। এরপর একদিন ফ্লাইটে রাহুল দেখে প্রিয়া কান্না করছে। তখন প্রিয়া তাকে জানায় তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে, যার কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। রাহুল তাকে সান্ত্বনা দেয় এবং বলে এখন থেকে তুমি আমার জন্য কাজ করবে। এরপর রাহুল প্রিয়াকে চৌধুরী সিন্ডিকেটের সব সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং দেখায় কিভাবে তারা স্বর্ণ এবং অন্যান্য জিনিস ভারতে পাচার করে। রাহুল প্রিয়ার উপর খুব বেশি বিশ্বাস করছিল, সেই কারণেই সে সব গোপন তথ্য প্রিয়াকে জানিয়ে দেয়। পরে প্রিয়া যখন অর্জুনের সঙ্গে দেখা করে তখন সে সব কিছু খুলে বলে যে এই লোকেরা কতটা অ্যাডভান্স পদ্ধতিতে স্মাগলিং করছে। তারা স্বর্ণকে গুঁড়ো করে পাউডার বানিয়ে পাচার করে এবং পরে সেই পাউডার থেকেই আবার স্বর্ণ তৈরি করে। চৌধুরী সিন্ডিকেটের স্মাগলিং সংক্রান্ত যত তথ্য প্রিয়ার কাছে ছিল সে সবই অর্জুনকে দিয়ে দেয়। এই তথ্যগুলো বিশ্লেষণ করে অর্জুন একটি পরিকল্পনা তৈরি করে এবং সেটা তার অফিসার প্রকাশকে জানায়। প্রকাশও এখান থেকে একটি আলাদা প্ল্যান বানায়। প্রকাশ জানায় 23 তারিখে সব কাস্টমস অফিসারদের একটি মিটিং হবে। এই গুজব ছড়ানোই ছিল তাদের আসল উদ্দেশ্য, যাতে সবাই ভাবে ওই দিন বিমানবন্দরে কোনো কাস্টমস অফিসার থাকবে না, তখনই তারা বড় আকারে স্মাগলিং করবে। এই তথ্য তারা পাটেল নামে এক কাস্টমস অফিসারকে জানায়, যে আসলে চৌধুরী সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিল। পাটেল সঙ্গে সঙ্গে এই খবর চৌধুরীকে জানিয়ে দেয়। অন্যদিকে প্রিয়ার কাছে এসব কিছু আগেই জানা ছিল। অর্জুন তাকে আগেই পুরো পরিকল্পনা জানিয়ে দিয়েছিল যে 23 তারিখে বিমানবন্দরে কোনো কাস্টমস অফিসার থাকবে না। তবে সুরেশ প্রিয়াকে নিয়ে সন্দেহ করছিল, সে চাইছিল না অন্ধভাবে প্রিয়ার উপর বিশ্বাস করতে। ঠিক তখনই চৌধুরীর ফোন আসে আন্না ও সুরেশের কাছে। চৌধুরী বলে 23 তারিখই টার্গেট করতে হবে, কারণ ওই দিন বড় পরিমাণে স্মাগলিং করা সম্ভব হবে। এইসব কথায় প্রিয়া আগেই আন্না এবং সুরেশকে জানিয়ে দিয়েছিল। তখন আন্না সুরেশকে বলে প্রিয়ার উপর বিশ্বাস করা যায়, কারণ চৌধুরী নিজেও একই কথা বলেছে। এরপর প্রিয়া খুব নিখুঁতভাবে পুরো প্ল্যান সাজাতে শুরু করে। কত কেজি স্বর্ণ কোন ফ্লাইটে যাবে, কোন কোন ফ্লাইট ব্যবহার করা হবে, সবকিছুর হিসাব তৈরি হয়। 23 তারিখে প্রায় 300 থেকে 400 কেজি স্বর্ণ ডেলিভারি দেওয়ার পরিকল্পনা ছিল। প্ল্যানিং সম্পূর্ণ হওয়ার পর প্রিয়া সব তথ্য অর্জুনকে জানায়। অর্জুন তখন তাকে সতর্ক করে বলে এটা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে, সবাই ধরা পড়লে সবচেয়ে বড় সন্দেহ তোমার উপরেই পড়বে, তাই তোমার আর আলডোরায় থাকা ঠিক হবে না, তোমাকে জায়গাটা ছেড়ে যেতে হবে। অর্জুনের কথা মেনে প্রিয়া প্যাকিং শুরু করে। ঠিক তখনই দরজায় নক হয়। দরজা খুলে দেখে সেখানে রাহুল দাঁড়িয়ে। তবুও প্রিয়া একদম নার্ভাস হয় না, বরং খুব স্বাভাবিক এবং সুন্দরভাবে তার সঙ্গে কথা বলে। রাহুল জানায় আন্না একটি ইমার্জেন্সি মিটিং ডেকেছে এবং তাদের এখনই সেখানে যেতে হবে, কিন্তু বাস্তবে প্রিয়ার জন্য ওই জায়গা ছেড়ে বের হওয়াই ছিল সবচেয়ে জরুরি, নইলে চৌধুরী সিন্ডিকেট তাকে ধরে ফেলত। রাহুল যখন প্রিয়াকে নিয়ে মিটিংয়ে যাচ্ছিল ঠিক তখনই আলডেরার পুলিশ তাদের ধরে ফেলে। পুলিশ রাহুলের গাড়ি চেক করে কিছু সন্দেহ জিনিস পায় এবং সেই কারণে রাহুল এবং প্রিয়া দুজনকে গ্রেফতার করা হয়। তবে তাদের আলাদা আলাদা গাড়িতে নিয়ে যাওয়া হয়। আসলে এটাই ছিল অর্জুনের আসল পরিকল্পনা, যার কথা প্রিয়াও জানত না। আর এভাবেই এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়। যদি আপনারা পরের এপিসোড দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের পার্ট 2 দরকার কিনা। পরবর্তী এপিসোড খুব শীঘ্রই আপলোড করা হবে। এই পর্যন্তই আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।